সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চৌধুরী সিপিএ ইউএসএ ট্যাক্স এবং বিজনেস অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন চৌধুরী সিপিএ জনাব চৌধুরী সারোয়ার সাহেব। কেমন আছেন সারোয়ার সাহেব? ধন্যবাদ শ্রমিক। ভালো বলতে ভালো আছি, কিন্তু এখন তো ট্যাক্স সিজনের, আমরা যেহেতু ট্যাক্সের উপরে কাজ করি, এখন তো ট্যাক্স সিজনের একেবারে ক্রান্তিকাল। এখন তো লোকজন অসম্ভব ভিড় করছে, তারা ট্যাক্স ফাইল এখন কিছু সময় যে আগে আছে তার মধ্যে করে ফেলতে চাচ্ছে। যারা প্রোক্রাস্টিনেশন করে অথবা যারা একদম লাস্ট মোমেন্টের জন্য বসে থাকে, তারা হয়তো এখনও ঘরে বসে আছে। যারা এখনও ফাইলিং করতে পারেনি, তো তাদের প্রিপারেশনটা কেমন হবে কিংবা কিভাবে তারা? প্রথমেই তাদেরকে থাকতে হবে অর্গানাইজড, তাদেরকে সমস্ত জিনিসপত্র থাকতে হবে। অনেকেই এসে ট্যাক্স প্রিপেয়ারার অথবা সিপিএ অফিসে এসে কাজগুলো করতে চায়, সেটা আসলে ভালো না। তাদের নিজস্ব ফোল্ডার থাকতে হবে, ইনকাম ডকুমেন্টসগুলো থাকতে হবে, তাদের বাড়িঘর থাকলে তাদের মর্টগেজ স্টেটমেন্ট থাকতে হবে, তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তাদের ব্যাংকের ইন্টারেস্টগুলো থাকতে হবে। মোটামুটি তাদের ফাইলগুলো তাদের মেনটেন করতে হবে। এখন তারা যদি ওইটা মেনটেন না করে ট্যাক্স প্রিপেয়ারের একজন প্রফেশনালের কাছে চলে যান, তখন প্রফেশনালেরও সময় নষ্ট, তাদেরও সময় নষ্ট। সুতরাং আমি বলতে চাই যে অর্গানাইজ থাকতে হবে। আর লাস্ট মোমেন্টে যদি ট্যাক্স ফাইলিংয়ের জন্য প্রস্তুত না থাকে, আমার কথা হচ্ছে যে এক্সটেনশন ফাইল করা। এক্সটেনশন ফাইল করা মানেই এমন কিছু নয় যে আমি বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক এক্সটেনশন, তার মানে আমি অ্যাপ্লাই করলেই আমাকে অটোমেটিক এক্সটেনশন দিবে। যদি দেখা যায় যে আমার পটেনশিয়াল ট্যাক্স লায়াবিলিটি অনেক হবে, তখন ট্যাক্স এক্সটেনশনের সময় আমি কিছু ট্যাক্স দিয়ে দেব, যাতে ট্যাক্স ফাইলটা করার সময় আমার সেই এক্সটেনশনের সময় যেই পয়সাটা দিলাম, যে ডলারটা আমি ডিপোজিট দিলাম, সেটা মোটামুটি ব্যালেন্স হয়ে আমার ট্যাক্স আর দিতে হবে না, অথবা দিলেও সামান্য ট্যাক্স দিতে হবে, তখন আর পেনাল্টি আসবে না। আমি এমন অনেককে দেখেছি যারা ট্যাক্স ফাইলিংয়ের জন্য হয়তো $300 পে করবে, কিন্তু দেখা যায় যে তারা যেহেতু এস্টিমেটেড ট্যাক্স পে করে নাই, তাদের পেনাল্টি চলে আসছে $400। এটা এই জন্য বললাম যে যারা সেলফ এমপ্লয়েড আছেন, যাদের ইনকাম হাই, তারা কিন্তু কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করবেন। এটাও একটা কিন্তু প্রিপারেশনের মধ্যে আছে, যদিও এটা সারা বছর এটাকে করতে হয়। আর যেটা আরেকটা জিনিস লাস্ট মোমেন্টে যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে যদি দেখেন যে আপনার ট্যাক্স লায়াবিলিটি অনেক হাই হয়ে যাচ্ছে, তখন আপনি চিন্তা করতে পারেন যে আইআরএ কন্ট্রিবিউশন করে কোনো বেনিফিট নেওয়া যায় কিনা। আপনি যদি আইআরএ কন্ট্রিবিউশন করেন, তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাচ্ছে। আর যদি ওই লায়াবিলিটি কমে যায়, তাহলে আপনি 15 তারিখের মধ্যে আইআরএ কন্ট্রিবিউশনটা করে দেবেন। দুইজন মিললে, দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে যদি করেন, তাহলে তো বেশ বেনিফিট পাওয়া যায়। আর একটা জিনিস দেখতে হবে, যেটা বললাম যে এই বছর বিগ বিউটিফুল বিলের মাধ্যমে আমাদের স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স সিলিংটা অনেক হাই করে দেওয়া হয়েছে। তার মানে এটা প্রায় 40,000, প্রায় মানে কি 40,000ই এখন 40,000 দেওয়া হয়েছে। তার উপরে আছে মর্টগেজ ইন্টারেস্ট, তারপরে আছে ডোনেশন, চ্যারিটেবল কন্ট্রিবিউশন, এই সব কিছু মিলিয়ে একটা ভালো ধরনের অঙ্ক তারা ডিডাকশন নিতে পারে। সুতরাং ট্যাক্স প্রিপারেশনের সময় এই সমস্ত জিনিসগুলো খেয়াল রেখেই আপনারা আসতে হবে। এমন অনেক দেখা যায় যে আমার অফিসেই চলে আসেন অনেক সময়, ট্যাক্স ফাইল করার পরে দেখা যায় যে তাদের একটা বাড়ি আছে, তাদের মর্টগেজ আছে। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলা এখন যেহেতু ট্যাক্স সিজনের মোটামুটি একেবারে রাশ আওয়ার, সেই জন্য অনেকের মাথার ভিতর থেকে চলে যায় যে কোনো জিনিস ভুলে গেল কিনা। আর হয়তো ট্যাক্স যিনি প্রিপেয়ার করছেন উনিও হয়তো জিজ্ঞেস করেন নাই। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর যাদের মোটামুটি ট্যাক্স রিটার্নটা খুবই সহজ, তারা কিন্তু আইআরএসের ওয়েবসাইটে গিয়ে ফ্রি ট্যাক্স ফাইলিংও করতে পারে। যদিও অনেক সময় অনেক জটিল সমস্যা হয়ে যেতে পারে, যদি তারা ঠিকমতো যদি ফাইলিংটা করতে না পারেন, তাদের ট্যাক্সটা আটকায় যেতে পারে। এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করতে হবে লাস্ট মোমেন্টে এসে। আর যেটা বলতে চাই যে আরেকটা জিনিস যেটা আমি সবসময় দেখি, যে অনেক ডকুমেন্ট আসে না। হয়তো কোনো জায়গায় কাজ করেছে, তারা হয়তো তাদের নামে একটা 1099 ফাইল করে বসে আছে, অথবা কোনো এমপ্লয়ার হয়তো তাদেরকে W2 ইস্যু করেছে, কিন্তু W2টা ইস্যু করেছে হয়তো তাদের পুরনো অ্যাড্রেসে, যে সেখানে হয়তো ট্যাক্স পেয়ার পায় নাই। তখন কি করবেন? তখন আপনারা যদি না পেয়ে থাকেন, বেস্ট ব্যাট হচ্ছে আপনি এক্সটেনশন ফাইল করবেন, এবং এক্সটেনশন ফাইলের সাথে সাথে আপনি আইআরএসের ওয়েবসাইট থেকে আপনার ট্রান্সক্রিপ্ট রিকোয়েস্ট করবেন।
আপনার ট্রান্সক্রিপ্ট রিকোয়েস্টের দুইটা পদ্ধতি আছে, আপনি নিজেও করতে পারেন একটা অ্যাকাউন্ট খুলে আইআরএস। এখন আইআরএস কিন্তু চায় যে সবাই একটা অ্যাকাউন্ট খুলুক। আপনি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট থেকে ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারেন। এইটা খোলাটা একটা জরুরি কেন আমি বলি, সেটা মনে করেন যে আপনার নিজস্ব দরকারে, আর তাছাড়া যেটা দরকার হয় আপনার ছেলে মেয়েদের স্কুলে এবং কলেজে যখন যায় তাদের ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হয়, সুতরাং ওইটা ইউজ করতে পারেন, সেটাও ইউজ করতে পারেন। এই জিনিসটা ট্রান্সক্রিপ্টটা রিকোয়েস্ট করলে আপনি কোথায় কোথায় কাজ করেছেন, কত টাকার কাজ করেছেন এবং কোন সময় থেকে কোন সময় কাজ করেছেন, সব কিছু আপনার একটা ফাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সুতরাং এইটা নিয়ে আপনি নিশ্চিন্তে ট্যাক্স ফাইল করতে পারেন। আপনি বলছিলেন যে কেউ যদি ভুলে যায় কিংবা দেখা গেল যে যুক্তরাষ্ট্রের বাইরে কারো বিজনেস থাকতে পারে, কারো বাংলাদেশে টাকা পয়সা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, সেগুলো এখানে কিভাবে অ্যাড হবে কিংবা আদৌ এগুলো কোনো অ্যাড হবে কি? নিয়ম হচ্ছে আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার দে আর লায়াবল ফর রিপোর্টিং গ্লোবাল ইনকাম। তার মানে দুনিয়ার যেখানেই আমার সম্পত্তি থাকুক, আমার আয় থাকুক, আমি এটাকে রিপোর্ট করব। যে অনেকেই হয়তো ভুলে যায়, অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে করে না। যাই হোক, এটা টেলিভিশন, আমি এটা নিয়ে বিশদ আলোচনা করতে চাই না। তবে নিয়ম হচ্ছে গ্লোবাল ইনকাম রিপোর্ট করতে হবে। এখন কিভাবে রিপোর্ট করবেন সেটা এখন একজন প্রফেশনালের সাথে সাক্ষাৎ করে, তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনকামের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এমন হতে পারে যে আপনি হয়তো অন্য জায়গায় দেশের বাইরে, দেশ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে ইউএসের বাইরে হয়তো আপনার $150,000 আপনার ইনকাম হলো এবং আপনি বিদেশেই ছিলেন সারা বছর, তখন দেখা গেলো যে আপনার কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি যদি বাইরে কাজ করেন অথবা বাইরে যদি কোনো ইনকাম থাকে, আপনি যদি সেই দেশে যদি ট্যাক্স দিয়ে থাকেন, সেই ট্যাক্সটা আবার এইখানে কিন্তু ফেরত পাবেন। সুতরাং বুঝতে হবে যে আপনি ট্যাক্স দিলে যে সেটা রিপোর্ট করলে কি ফায়দা হয়। ফায়দাটা হচ্ছে যে আপনি কোনো জায়গায় যদি ট্যাক্স দিয়ে থাকেন, সেটা কিন্তু ইউএসের ট্যাক্স রিটার্নে কিন্তু আপনি ক্রেডিটটা নিতে পারবেন। যেহেতু সম্পদের কথা উঠলো, আপনাকে আরও একটা প্রশ্ন করতে চাই যে রিয়েল এস্টেট কেনা বেচার ক্ষেত্রে আপনারা কিভাবে ক্লায়েন্টদের হেল্প করতে পারেন? ক্লায়েন্টদের রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ইজ এ ভেরি ট্রিকি ট্রানজ্যাকশন। অনেক সময় রিয়েল এস্টেট যখন বেচা বিক্রি হয়, আপনার মনে করেন রিয়েল এস্টেট আছে, আপনি সেই রিয়েল এস্টেট অথবা বাড়ি যেটাতে আপনি থাকেন, এটা যদি আপনার প্রাইমারি রেসিডেন্স হয়, প্রাইমারি রেসিডেন্স মানে যেটাতে আমি বসবাস করি, সারা বছর থাকি, আমার ছেলেমেয়েরা থাকে, আমার ট্যাক্স ফাইল হয়, আমার চিঠিপত্র আসে, আমার মোটামুটি এটাতে বোঝা যায় যে আমি ছিলাম এই রেসিডেন্স। এই রেসিডেন্সে যদি আমি গত 5 বছরের 2 বছরও থাকি, সেই রিয়েল এস্টেটটা যখন আমি বিক্রি করি, তখন কিন্তু এটা হচ্ছে আমার একটা ক্যাপিটাল অ্যাসেট। তো সেই জন্য এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। আমি যদি কোনো লাভে যদি বিক্রি করি, এখন মনে করেন আমি $500,000 দিয়ে কিনেছিলাম 6 বছর আগে অথবা 5 বছর আগে, এখন আমি বিক্রি করে দিচ্ছি $1 million দিয়ে, তাহলে আমার $500,000 আমার ক্যাপিটাল গেইন হলো। এখন সেই ক্যাপিটাল গেইনটা আমি এটাকে এক্সক্লুড করতে পারবো, এটা আইন বাই ল। আর একটা জিনিস যেটা আছে, শুধুমাত্র আমরা এখানে আমেরিকান সোসাইটিতে আমরা শুধু প্রাইমারি হোম রাখি না, আমাদের অনেক সময় আমরা রেন্টাল প্রপার্টি রাখি, অনেক সময় ইনভেস্টমেন্ট প্রপার্টি রাখি। সেই ইনভেস্টমেন্ট প্রপার্টি আর রেন্টাল প্রপার্টি যখন বেচা বিক্রি করি, তখন কিন্তু ক্যাপিটাল গেইনটা ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ আপনি যা কিনলেন তার চেয়ে যদি বেশি ট্যাক্স ফাইলের সময় দেখাতে হয়, তখন কিন্তু দেখা যায় যে এটা আপনার একটা বড় ধরনের ট্যাক্সের ইস্যু চলে আসে। সেই জন্য এখানে একটা জিনিস আছে, সেটাকে বলে 1031 এক্সচেঞ্জ। আপনি যদি একটা প্রপার্টি সিমিলার কাইন্ড অফ আরেকটা প্রপার্টিতে যদি কিনেন, মনে করেন এখানে একটা বাড়ি আছে আপনার, সেই বাড়িটা বিক্রি করে আপনি আরেকটা বাড়ি কিনলেন, তখন এইটাকে বলে এক্সচেঞ্জ। তখন এক্সচেঞ্জ হলে এখানে যে গেইনটা হচ্ছে, সেটা আপনি অন্য প্রপার্টিতে আপনি ট্রান্সফার করলেন, তাহলে এটাকে গেইনটা আপনি অ্যাভয়েড করতে পারলেন। অনেক সময় কিন্তু অনেকেই তো এটা করে না, অনেকে হয়তো বলে যে ভাই বিক্রি করে দিলাম, অর্ধেক আমার যদি লাভ হয় তো লাভের উপর ট্যাক্স দিয়ে দিলাম, আর যদি ক্ষতি হয় তাহলে তো আমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে চাইলে ট্যাক্স কমানো যায়, যদি আপনি কমানো যায়। এক্সচেঞ্জ করলে তো কমানো কেন, এটা এক্সচেঞ্জ করলে পুরোপুরি এই ট্যাক্সটা আপনি ওই নতুন বাড়িটাতে আপনি ট্রান্সফার করে দিলেন। তার মানে রিয়েল এস্টেট কেনা বেচার আগেও আপনাদের মতো প্রফেশনালদের সাথে আলাপ করতে হবে, যাতে সেখান থেকে গেইনটা নিয়ে নেওয়া যায়। যারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে চাইবেন, তারা কিন্তু বাড়ি এটা বিক্রি করার আগেই কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আরেকটা বাড়ি আইডেন্টিফাই করতে হবে, অথবা আপনার যে এক্সচেঞ্জ কোম্পানি আছে তাদের সাথে কথা বলতে হবে যে তারা এখানে বিভিন্ন নিয়ম আছে। সুতরাং শুধুমাত্র কিনলেন আর বিক্রি করলেন আর কিনলেন, এটা হলে হবে না। এটা হইতে হবে ইউএস এর মধ্যে,
এটা হইতে হবে, টাকাটা আপনার কোনো একটা এক্সচেঞ্জ কোম্পানিতে দিতে হবে, অনেকগুলা ফর্মুলা আছে। সুতরাং সহজ ভাষায়, সহজ 2 মিনিটের একটা এই প্রোগ্রামে বলা যাবে না, এটা জটিল সমীকরণ। জি জি, না দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে মূল বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে যদি আপনাদের মতো প্রফেশনালদের কাছে তারা আসেন, নিশ্চয়ই তারা একটা সলিউশন পাবেন। এই শিশুদের যে একটা বিষয় আমি বলতে চাই যে শিশুদের একটা বেনিফিটের ইস্যু এই বাজেটে আছে, তো এটার জটিলতা কি কিংবা সুবিধাগুলো কি, কিভাবে সতর্কতার সঙ্গে এটা পাওয়া যাবে একটু যদি বলতেন। শিশুদের বলতে যা বোঝায় যারা মনে করেন যে বাচ্চাদের 17 বছর হওয়া পর্যন্ত চাইল্ড, এটা যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা সবাই পাচ্ছে। একেবারে হাই ইনকাম না হওয়া পর্যন্ত, 500-400-র উপরে না যাওয়া পর্যন্ত এই ক্রেডিটটা সবাই পাচ্ছে। এখন মানে ফ্যামিলি, আই এম টকিং অ্যাবাউট ফ্যামিলি অফ 2 অ্যান্ড চিলড্রেন। তারপরে শিশুদের বেলায় আরেকটা ক্রেডিট, যেটা বড় ধরনের ক্রেডিট, আমরা সাধারণত আমরা যারা এখানে এসেছি আমেরিকাতে বসবাস করার জন্য, তারা অনেক সময় খুব একটা হাই ইনকাম ফ্যামিলি না, সবাই ইনকাম করে $16,000, $20,000, $30,000। নিম্ন আয়ের পরিবারগুলোকে কাজ করার জন্য যে সহায়তা দেওয়া হয় এবং যাদের বাচ্চা আছে তাদের, সেটাকে বলা হয় আর্ন ইনকাম ক্রেডিট। এটা খুব বড় ধরনের একটা ক্রেডিট। এরা যারা লো ইনকাম তারা এই সুবিধাটা পায়। এখন বাচ্চার নাম্বার অনুযায়ী তাদের এই বেনিফিটটা পায়। তারা একে তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছে, আর একটা পাচ্ছে সেটা হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট। এটা দুটা মিলিয়ে প্রায় একটা পরিবার $15,000-16,000 পর্যন্ত ফেরত পেতে পারে। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। যদি কোনো শিক্ষার্থী এই দেশে আসেন, সে হয়তো সিটিজেন না, তার এখানে হয়তো বেবি হয়েছে, সেক্ষেত্রে তার কোনো সুযোগ আছে কিনা এই ধরনের ফ্যাসিলিটি পাওয়ার, যেহেতু তার বাচ্চাটা ইউএস সিটিজেন? বাচ্চাটা ইউএস সিটিজেন হলে বাচ্চা এখানকার বেনিফিট সব পাবে। এটা কি অ্যাপ্লাই করবে কিভাবে পাবে? তবে বাচ্চার যে প্যারেন্ট যারা আছে তাদের স্ট্যাটাসটাও একটু চেক করে দেখতে হবে। তারা কি তারা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে এসছে, নাকি তারা কি শুধুমাত্র আসার পরে তাদের বাচ্চাটা হয়েছে। তবে বাচ্চার যে বেনিফিট ইউএস সিটিজেন হিসেবে সে বাচ্চাটা পাবে। যারা এই দেশের শিক্ষার্থী হিসেবে এসেছেন, এই দেশের সিটিজেন না, দেখা গেল যে ইউনিভার্সিটি থেকে তারা 20 ঘন্টার একটা কর্মঘণ্টা কাজ করার সুযোগ পাচ্ছেন তাদের সিপিটি কিংবা ওপিটির মাধ্যমে, সেক্ষেত্রে তারা কিভাবে ট্যাক্স ফাইলিং করবে, কিভাবে কি কাগজ তারা যেহেতু যেখানে কাজ করে ওপিটি অথবা সিপিটির মাধ্যমে, হয়তো দেখা হলো যে তাদের কাছে কোনো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটছে না মানে তারা জানে যে তারা চলে যাবে, সেই জন্য কাটে না। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা হচ্ছে যে এমন একটা ট্যাক্স যেটা ফেরতযোগ্য নয়, আপনাকে ফেরত দিবে না। আপনি একবার 40 ক্রেডিট হওয়ার পরে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। যখন আপনি রিটায়ার করবেন 65 বছর 66 বছর বয়সে, তখন আর্লি রিটায়ারমেন্ট করলে 62 বছর, তখন আপনার এই টাকাগুলো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হিসেবে আপনি ফেরত পাবেন। সুতরাং যারা ছাত্র হিসেবে এই দেশে আছে তারা কিন্তু ইনকামটার উপরে ইনকাম ট্যাক্সটা দিতে হবে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা দিতে হবে না। এটা অনেক সময় এগুলোর একটা জটিল ধরনের সমীকরণ আছে, যেটা হচ্ছে যে অনেকে তাদের ইন্টেনশন বলে যে আমরা তো ইন্টেন্ট করছি যে আমেরিকাতে থেকে যাব, তখন হচ্ছে তাদের জন্য আমরা রেগুলার ফাইলটা করি।
একটু বলবেন যে এই যে 65 ইয়ারের কথা বলছিলেন, জি। আমাদের দেশে অনেক মুরব্বীরা যারা শেষ বয়সে ইউএস এর গ্রিন কার্ড নিয়ে আসেন কিংবা সিটিজেন হন, তারা দেখা যায় অনেক ক্ষেত্রেই ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট থাকেন। জি। সেক্ষেত্রে তারা 65 এর পরে হয়তো কিছু বেনিফিট পাচ্ছেন, কিছু বেনিফিট পাচ্ছেন না। তারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবে না। তারা অন্য বেনিফিট পেতে পারে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবে না। তারা হয়তো হোম কেয়ার বেনিফিট পেতে পারে অথবা হেলথ বেনিফিট পেতে পারে, কিন্তু তারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবে না। একটু বলবেন যে এই 10 বছরের কোঠা যদি তারা শেষ না করতে, কেউ হয়তো শুরু করলো ট্যাক্স দেওয়া কিন্তু 10 বছর শেষ করতে পারলো না, সেক্ষেত্রে সেক্ষেত্রে ঠিকই তাদের 10 বছর না হওয়া পর্যন্ত তাদের এগুলো ইয়েতে আসবে না, কাউন্টে আসবে না। বলবে তুমি যদি আজকে হয়ে যাও, মারা যাও, তুমি এত টাকা তোমার স্পাউস পাবে। এটা বেনিফিটটা কমপ্লিটলি অ্যাক্রু হবে না আর কি। সুতরাং যারা আসে লাস্টে এখন 55 বছর বয়সে আসলে হয়তো 10 বছর কাজ করতে পারলে তাদের বেনিফিটটা ফুললি ভেস্টেড হয়ে যায়, এটা করতে পারে না। মানে কিভাবে আপনারা তাকে পরামর্শ দিবেন যে সে কি ছেলে মেয়ের সঙ্গেই দিবে, ট্যাক্স ফাইলিং করবে না আলাদা নিজে করবে? ছেলে মেয়েদের সঙ্গে থেকেও ট্যাক্স ফাইল করা যাবে, আবার তারা যদি কোনো ইনকাম করে থাকে সেটার জন্য তারা সেপারেটলি ট্যাক্স ফাইল করা যাবে। যে কোনো পরিবারের তবে ট্যাক্স ফাইলের মধ্যে কেউ যদি ডিপেন্ডেন্ট থাকে, সে ডিপেন্ডেন্ট আবার যদি তাদের কোনো এক্সট্রা ইনকাম থাকে তারাও ট্যাক্স ফাইল করতে পারে। সুতরাং এটা নির্ভর করে তাদের পারিবারিক অবস্থানের উপরে। অনেক সময় মা বাবাকে হয়তো তারা কাজ করতে দেয় না, অনেক সময় দেখা যায় যে মা বাবা মানে বোর্ড হয়ে যায় এদেশে এসে কিছু কাজ করতে না পারলে, তারা নিজেরাই কিছু কাজ করে, নিজেরাই কিছু হয়তো ব্যবসা করে। সুতরাং বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স তারা বের করে। এটা এখন যদি একটু বলতেন যে বিগ বিউটিফুল বাজেটটার একটু, এটা আপনি প্রায়ই বলেন, তারপরেও আমরা একটু জানতে চাই, সবাই যেহেতু জানতে চাই যে এটার সুযোগ সুবিধাগুলো। বিগ বিউটিফুল বাজেটে বিলে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন করা হয়েছে তার মধ্যে মেইন হচ্ছে যে ওভার টাইমের উপর ট্যাক্স দিতে হচ্ছে না, আর টিপসের উপরে ট্যাক্স দিতে হচ্ছে না। এটা একটা বড় ধরনের, যারা বিশেষ করে রেস্টুরেন্ট এবং এন্টারটেনমেন্ট এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কিন্তু টিপসের উপরও ট্যাক্স দিতে হচ্ছে না এখন। সেটা একটা তাদের জন্য বড় ধরনের একটা সহায়তা। আর একটা জিনিস হচ্ছে যে আর যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য এক্সট্রা ডিডাকশন দেওয়া হচ্ছে, যারা 65.5 মানে সিনিয়র সিটিজেন তারা এডিশনাল ডিডাকশন পাচ্ছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যা আছে তার উপরে আবার $6,000, তার মানে দুজন যদি হয় হাজব্যান্ড ওয়াইফ তারা $12,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছে। আর যেটা বিগ বিউটিফুল বলে যেটা হচ্ছে যে এটা তো বললাম, আর যেটা জিনিসগুলো হচ্ছে যে আসলে যে 2017 সালের যে একটা ট্যাক্স অ্যাক্ট ছিল সেটাকে এক্সটেনশন করে দিচ্ছে, এবং বাচ্চাদের এই যে ক্রেডিট যেগুলো এক্সপায়ার হয়ে যেত সেইগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য বিগ বিউটিফুল বিলটা মানে আমাদেরকে ট্যাক্সের ব্যাপারে বেশ হেল্প করছে। একটু বলবেন যে এই বছর তো আর 2 সপ্তাহ পরে ইয়ার এন্ডিং হয়ে যাবে, আগামী বছরের জন্য যদি আমি আমার প্রিপারেশন থাকে যে এই বছর হয়তো কোনো কারণে অনেক কিছু ইনফরমেশন আমি আমার সিপিএকে দিতে পারিনি, হ্যাঁ, তো আমি পরবর্তী বছরের জন্য আমি কিভাবে এই প্রিপারেশনটা নেব? পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নিতে গেলে আপনার প্রথমে দেখতে হবে যে আপনি কোথায় কাজ করেন। এখন যেখানে কাজ করেন তাদের সাথে আপনার এমপ্লয়ার সাথে কথা বলবেন, আপনাকে কি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে আপনাকে বেতন দিবে নাকি আপনাকে একজন W2 এমপ্লয়ি হিসাবে দিবে। এবং আর এই বছর আগামী বছর কিন্তু এই যে বিগ বিউটিফুল বিলের মধ্যে একটা জিনিস ছিল যে যারা মেডিকেড সুযোগ সুবিধা পাচ্ছে তাদেরকে কম্পালসারি কিন্তু কর্মঘণ্টা দেখাতে হবে। তার মানে তাদেরকে 80 ঘন্টা ওয়ার্ক দেখাতে হবে। এই 80 ঘন্টা ওয়ার্ক কখন কিভাবে কোথায় করবে এই সমস্ত জিনিসগুলো তাদেরকে আগে থেকে বুঝতে হবে, নাইলে কিন্তু তাদের মেডিকেড বেনিফিটটা হইতে পারে, মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে। সুতরাং এটা খেয়াল রাখবেন আগামী বছর এই বিলের এই অংশটা আমরা যাতে সবাই বুঝতে পারি এবং খেয়াল রাখি। আর্নিংয়ের কোনো ব্যারিয়ার আছে কিনা যে আমার মেডিকেট হয়ে যেতে পারে, এই ধরনের কোনো? অবশ্যই ব্যারিয়ার আছে। যেটা চার্ট যেটা পভার্টি লাইন যেটা আছে, পভার্টি লাইনের বিভিন্ন ক্যাটাগরির আছে। 2 জন ফ্যামিলি মেম্বার হলে মানে কত, 3 জন ফ্যামিলি মেম্বার হলে কত, 4 জন ফ্যামিলি মেম্বার হলে কত, এই অনুযায়ী তাদের লেভেলটা, ইনকাম লেভেলটা বাড়িয়ে দিতে হয়। এই অ্যামাউন্টটা কিভাবে একজন সাধারণ মানুষ জানতে পারে? আমাদের কমিউনিটি যেমন যারা কম্পিউটার সেভি অথবা ছেলেমেয়েরাও জানতে পারে, তাদের ঘরে তো কম্পিউটার, আজকাল তো সবার ঘরে কম্পিউটার আছে, তারা স্কুল থেকে কম্পিউটার পায়। সুতরাং ওইখানে পভার্টি লাইন এবং মেডিকেড ইনকাম লেভেল
ওটা চেক করলেই পাওয়া যাবে। আর যদি আমাদের এখানে তো মেডিকেডের রিপ্রেজেন্টেটিভ অনেক আছে, আমাদের বিভিন্ন জায়গায় ওনারা বসেন সেবা করার জন্য, ডাক্তারদের অফিসে আছে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এক্স্যাক্টলি বলে দিতে পারবে যে আপনার ইনকাম যদি এত হয় আপনার পেমেন্ট আসবে এত, আপনার ইনকাম যদি এত হয় আপনি জিরো পেমেন্ট, আপনার ইনকাম যদি $100,000 হয় আপনার প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে এত। ওটা ওনারা খুব সহজভাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন করব যে সারা বছর ধরে আমি যদি বিভিন্ন খরচের ডেটাগুলো রেখে দিই, সেটা যদি আমি আমার সিপিএকে নিয়ে যাই ট্যাক্স ফাইলিংয়ের সময়, সেটা কোনো বেনিফিট আছে কি না? অবশ্যই বেনিফিট আছে। যার যার ডকুমেন্ট তো আপনার কাছে থাকতেই হবে, শুধুমাত্র আপনি না, সবারই র্যান্ডমলি এটা মানে সব ধরনের খরচের অডিট হওয়ার সম্ভাবনা আছে। এখন খরচ হচ্ছে যে কিসের, আপনার যদি মনে করেন যে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট একজন কন্ট্রাক্টর হন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনি যদি গাড়ি চালান, আপনি যদি একটা স্টুডিও ম্যানেজ করেন, এই আপনার ইনকাম যদি W2-র মাধ্যমে না হয়ে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে যদি হয়, মনে করেন আপনি ফটোশ্যুট করেন, এখন আপনাকে তো আর কেউ তো ফটোশ্যুটের জন্য চাকরি দেয় নাই, আপনি করেন, আপনি নিজে ইনকাম করেন, ফ্রিল্যান্সিং করেন। এই ফ্রিল্যান্সারদের জন্য তো এই ডকুমেন্টেশন এটা খুবই জরুরি। আপনি খরচ করলেন, আপনি ট্রাভেল করলেন, আপনি গেলেন, আপনি গাড়ি ভাড়া, উবার খরচ, আপনার মনে করেন যে ফটো ফিল্ম, সবগুলোর জন্য আপনি হিসাব রাখবেন। কোনো সময় যদি IRS থেকে চায় যে তুমি যে ফটো আসলেই যে তোমার ব্যবসা, এটা প্রত্যেকটা জিনিসই ব্যবসা, আপনি যখন 1099 পান তার মানে আপনি ইউ আর এ বিজনেসম্যান। এখন আপনি এই ব্যবসার যাবতীয় খরচ যদি আপনি কাগজের মধ্যে দেখাতে পারেন উইথ সাপোর্টিং দ্যাট আপনি করেছেন এটা। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি অনেকেই কিন্তু বলে যে আমি কি একটা 1099 নিয়ে আসবো। এখন 1099 নিয়ে আসা মানে কি? 1099টা মনে করেন যে আপনাকে দেবে কোনো একটা কোম্পানি যেটা আপনাকে W2 দেয় নাই, অথবা আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজনের কোম্পানি থেকে দিল একটা 1099 কাগজ। এখন 1099 দেওয়া মানে এই নয় যে ওই কাগজটা দিয়ে আপনি 100% গ্যারান্টি দিবেন যে এটা ট্যাক্স ফাইলিংয়ের জন্য IRS অ্যাকসেপ্ট করছে। এমন হতে পারে যে IRS আপনাকে বলতে পারে যে তুমি যে 1099 এটা দিয়েছো, এইটার ব্যাকআপই কি, তুমি যে ওর কাছ থেকে যে বেতনটা নিয়েছো ওইটার ডকুমেন্টটা কই। তার মানে IRS চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে পারে ওয়েদার আপনি ওই টাকাটা ইনকাম করেছেন কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছেন কিনা। একটু সম্পর্ক যাব যে সারা বছর এখানে যারা বাংলাদেশি কমিটি আছে তারা বাংলাদেশে একটা বড় অ্যামাউন্টের টাকা পাঠান, সেটাও কি ডকুমেন্ট ট্যাক্স ফাইলিংয়ের সময় দেওয়া না? ওটা তো তার সেভিংস থেকে পাঠাচ্ছে, ওটা সেভিংস থেকে পাঠাচ্ছে। সুতরাং এটা তার এখানকার লিগাল রিকোয়ারমেন্ট যেটা, যে ট্যাক্স দিতে হয় $1 করে 1% করে ট্যাক্স দিতে হয়, সেটা দিয়ে তারা পাঠাবে। যদি তারা তাদের ইনকামের চেয়ে অসঙ্গতিপূর্ণ টাকা পাঠায়, তখন ওরা হয়তো যারা টাকা পাঠায় তারা হয়তো আপনার কাছ থেকে তাদের ট্যাক্স রিটার্নের কপি চাইতে পারে। ধন্যবাদ। কথা বলছিলাম CPA চৌধুরী সারোয়ার সাহেবের সঙ্গে। তিনি বলছিলেন যে এই যে শেষ মুহূর্তের ট্যাক্স ফাইলিংয়ের যত জটিলতা আছে এইসব নিয়ে তিনি কথা বলছিলেন। আর মাত্র 2 সপ্তাহ আছে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে আপনাদের ট্যাক্স ফাইলিং শেষ করবেন। তিনি আরও বলছিলেন যে যদি কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে আপনারা এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন, কাজেই কোনো রকম তাড়াহুড়ার দরকার নেই। তো আগামীতে কথা হবে অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত বিদায়। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 7184290011। চৌধুরী সিপিএ নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বাঙালি মালিকানাধীন একটি সুপ্রতিষ্ঠিত সিপিএ ফার্ম। আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে লোকাল ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনায় ট্যাক্স অডিট কনসাল্টিং দিয়ে সেবা করে যাচ্ছি। আমি সারোয়ার চৌধুরী সিপিএ গত 20 বছর যাবৎ আপনাদেরকে
সেবা দিয়ে যাচ্ছি অডিট, ট্যাক্স এবং কনসাল্টিং এর ব্যাপারে। আন্তর্জাতিক ব্যবসা এবং দেশীয় ব্যবসা প্রতিষ্ঠার কল্পে যারা কোনো পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 7409 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ 718-429-0011।